আচ্ছা, ঘের রিলেটেড ইনস্ট্রাকশন সেটা হচ্ছে এই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ঘেরের মধ্যে এবার আমার টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 4 মণ মাছ এখান থেকে আমি উৎপাদন করব নেক্সট 6 মান্থে। 6 মান্থ বলতে কখন থেকে কখন, বর্ষাকালটা সেরে গেলে শীত থেকে শুরু করে নেক্সট জুন জুলাই পর্যন্ত। সো বাউনে আপনি যেহেতু প্রতি লাস্ট বছরেও আপনি দেড় মনের মতন মাছ পাইছেন, এবছরেও 1.5 মনের মতন মাছ পাইছেন। সো 4 মণ যেহেতু আমি এখান থেকে আমার টার্গেট, 1.5 মণ আপনি নিয়ে যাবেন, বাকি 2.5 মণ ওইটা আমার, বাট 4 মণ আমি এখান থেকে তৈরি করব। এখন কিভাবে তৈরি করব সে প্ল্যান আমার কাছে অলরেডি আছে। শুধু আমার যেটা দরকার সেটা হচ্ছে এই বছরে এটার মধ্যে কোনো নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, অ্যাজ ইট ইজ এই অবস্থায় রাখেন। বদ্রীনাথ হয়তো লাফালাফি করবে যে এই এই যে নেটগুলার মধ্যে এখান থেকে বাঁশখুঁটি পুঁতা ঠিক করা। আমি অলরেডি বলে দিছি যে বাঁশখুঁটি যেগুলা যে অবস্থায় আছে সেগুলো সেই অবস্থায় রাখো। আমি নেক্সট উইকে আইসা প্রপার এফিশিয়েন্ট লোক আছে ওদেরকে দিয়ে আমি এটা চেক আউট করাবো যে এখানে নিচে কি কি পোতা লাগবে, কতগুলা কি লাগবে, সেগুলো আমি করাই নিব না। কারণ ওনার উপর আমি দায়িত্ব দিতে চাচ্ছি না, বিকজ অফ আমার কাছে ওনাকে ভরসার লোক মনে হয় নাই। কারণ উনি সবসময় আমি দেখি যে যে জায়গাতে টাকা খরচ হবে সেই জায়গাতে ওনার ইন্টারেস্ট বেশি, এবং 1 টাকার জায়গায় 2 টাকা খরচ হবে সেই ইন্টারেস্টটা ওনার আমি বেশি। সো আমি ওনাকে ট্রাস্টেবল লোক পাই নাই। সো এগুলো যা করার আমি করব, নাম্বার 1। নাম্বার 2, এখানে কোনো খাবার বা মাছ ছাড়ার দরকার নাই। বর্ষাকাল যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুরই দরকার নাই। কুড়ো ইসের মধ্যে আছে, আমি রেখে গেছি, আরও কুড়ো হবে, সেগুলো সব জমবে। এগুলো সব ওই বর্ষা যাওয়ার পরে শীতকাল টু নেক্সট জুন, মানে 2027 এই সময় ইউজ হবে। আর কুড়ো নষ্টও হবে না, ওই অবস্থায় থাকবে। ও যদি ইসে টিসে না খায়, কি বলে, ইঁদুর বাদুরে না খায়, ইঁদুর বাদুরে ফুটো না করে, সেটা। এখন একটা যেটা ইনস্ট্রাকশন, যেটা হেল্প আমার দরকার, বদ্রীনাথে আমি বলে গেছি যে এই যে এই সাইড থেকে ঝাউলাগুলো হয়, যেটা আমি এবার 7টা জোন দিয়ে 4 ঘন্টা দিয়ে আমি এইগুলারে ক্লিন করাইছিলাম। আমি তাকে বলেছি যে এই জিনিসগুলো যেন না হয়, তুমি প্রতিদিন বা যখন এই জিনিসগুলো বাড়বে এটা কাটবা। সো সে বলছে যে হ্যাঁ আমি গোসল করার সময় কাটবো, কিন্তু এটার এই যে দেখেন অলরেডি আবার বেড়ে গেছে, এটা সে কিছুই করে নাই। ইভেন এই জায়গাতেও আমি তারে বলেছিলাম যে এইগুলা তুমি কাটবা, ছোট ছোট থাকা অবস্থায় একটু করে কেটে দিও। বলছে আমি এখান থেকে কাশি নিয়ে কেটে দিব, কিন্তু ওই বলে দিব, কিন্তু আলটিমেটলি করে না। কারণ এটা ও বলে যে এই জিনিসগুলা থাকলে হচ্ছে ওই দিক থেকে হচ্ছে জালমাল খেপাইতে পারে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অজুহাত মাত্র। কারণ আমার ওখানে বড়ইয়ের কাঁটা আছে, এবছর যে বড়ই গাছ কাটা হয়েছে, বড়ইয়ের কাঁটা আছে। বড়ইয়ের কাঁটা এখান থেকে আমি যদি দিয়ে দেই চারি সাইড দিয়ে, তাহলে কেডা মাছ এখানে, কার ক্ষমতা আছে এখানে জাল খ্যাপ দেয়? বড়ইয়ের কাঁটা পচেও না, আর বড়ইয়ের কাঁটা দিলে জাল ছিঁড়ে মুড়ে চলে আসে। আমি 7টা জোন দিয়ে যদি ধরানোর আগ দিয়ে যদি এইগুলো আমি পরিষ্কার করাইতে পারি 4 ঘন্টায়, ও বড়ইয়ের কাঁটা 1 ঘন্টায় উঠানো যাবে। পাশ থেকেই শ্যাওলা থাকে, অ্যাকচুয়ালি মাছ ঢুকে না, যা ঢুকে সেটার কম। কারণ ওই পাশে তুষার জাটার ওখানেও মাছ দেয় না, কিন্তু তুষার জাটার ওখানে মাছের মাঝখানে একদিন মাছ জাল দিয়ে টানছিল, মানে মাছ চেক করার জন্য টানছিল। সো ওখানে যে পরিমাণ মাছের আমি দেখছি, এখানে তার অর্ধেকও মাছ নাই। তুষার জাটার সাথে আমার কথা হয়েছে, পরে বায়রনদার সাথে আমার কথা হয়েছে, বলছে যে ভাই তোর এখানে যদি ওই থাকে তাইলে ঢুকবে না, এটা জেলেরাও বলে গেছে। আচ্ছা, আরেকটা ম্যাটার হচ্ছে যে কেন বাইরের থেকে মাছ ঢোকার পরিকল্পনা, কারণ এই যে যে জায়গাটাতে আমাদের ঘের, এর এই পাশে এইখানে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, আর এই পাশে আমাদের যে শরিকের যে বড় পুকুর, আর ওই পাশে পশুপতি কাকুর যে ঘের, পশুপতি কাকুর ঘের হচ্ছে ঠিক এই জায়গাটা। এই দুইটা জায়গাতে প্রচুর পরিমাণ মাছ থাকে, মাছ তারা চাষ করে। আর এই যে পশুপতি কাকুর পুকুরটা দেখা যাচ্ছে এই জায়গায়, এর মানে ঘেরটা একটা, এর সাথে আবার ওই পাশে আবার আর একটা ঘের আছে। সো এই জায়গাটাতে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে বর্ষা হয়ে গেলে এই জায়গায় হচ্ছে মাছ চুরির মহোৎসব হয়, মানে মাছ ধরাধরির মহোৎসব হয়। চুরি বললে এটা নেগেটিভ ওয়ার্ডে চলে আসে, কারণ এই পশুপতি কাকুর ঘেরে প্রচুর পরিমাণ মাছ থাকে। আমাদের শরিকের যে বড় বাড়ির নিচে যে বড় পুকুর, এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ। এখন
এই পুকুরের মাছ ওরা কেন ধরতেছে না, কোন কারণে ধরতেছে না আমি জানি না, বাট পশুপতি কাকুর পুকুরে মাছ ধরে ছেঁচে দিছে। এখানে যেটা হয়, টোটাল এলাকার মানুষের মেন্টালিটি, মানে এই জায়গাগুলোতে যাদের পুকুর আছে, ছোট 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 পুকুর আছে, এদের পুকুরগুলা করা হয়েছে হচ্ছে এই মেন্টালিটি নিয়ে যে বর্ষার সিজনে এই বড় বড় 2-3টা ঘের ভেসে যাবে। পশুপতি কাকুর 2টা, মেইনলি পশুপতি কাকুর, আর হচ্ছে আমাদের শরিকের বড় পুকুর, এইটা ভেসে যাবে। ভেসে গেলে এখান থেকে মাছগুলা এই জায়গার থেকে বের হয়। বের হইলে এরা সব এই সমস্ত জায়গা থেকে পাটাপতি পাতে। কোথা থেকে? এই যে আমাদের এইখান থেকে এই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে। আর এই যে ছোট ছোট যে পুকুরগুলো আছে, যারা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী মাছের, তারা হচ্ছে পাটা আর হচ্ছে ঘুনি পাইতে মাছ ধরে। আর যারা একটু বড় ব্যবসায়ী, তারা কি করেছে, ছোট ছোট এই আমাদের মতন পুকুর করে রাখছে। এই পুকুরের মধ্যে সেই মাছগুলো পড়ে। ঠিক আছে, দেখেন এই জায়গাতে কোনো একটা পুকুরে বা কোনো একটা এখানে আমরা ছাড়া আরও 3-4টা পুকুর আছে। তুষার জ্যাঠার ওই পাশে একটা আছে, ওই পাশে অরুণের একটা আছে, সেটা বেশ ভালো করে রাখছে, 8 কাঠার মতন। ওই পাশে একটা আছে, কোনোটাতেই হচ্ছে আপনার জাল নাই, কারণ এরা জানে যে এই জায়গাটাতে ই ই দেওয়া যাবে না, মানে জাল দিয়ে লাভ নাই। জাল না দিলে, জাল বলতেই নেট না দিলে এখানে ভালো করে মাছ পড়বে। আর এই জিনিসগুলো যদি পরিষ্কার থাকে তাহলে এখানে ভালো করে মাছ পড়ে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা নোট। সো সেইভাবে এখন এখানে ইনস্ট্রাকশান হচ্ছে এই জিনিসগুলো সে ক্লিন করবে নেক্সট 6 মান্থ বলতে আনটিল, এটা তো জুন গেল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6 মান্থস এই জিনিসগুলোকে সে ক্লিন রাখবে। এই জায়গাতে তার কোনো কাজ নাই, কোনো কিছু করার দরকার নাই, জোন লাগানোরও দরকার নাই। এখানে জোন ফোন যা লাগানোর আমি লাগাবো, আমি এসে এই মাঝখানে এসে আমি লাগাই দিয়ে চলে যাব। কারণ হচ্ছে এই নেটটা ঠিক করতে হবে। এখানে যে গুজি যা আছে এগুলা ঢুকাইতে হবে। আর এর মধ্যে আপাতত কোনো ওই যে পরিষ্কার করার দরকার নাই, চুন দিয়ে 1 টাকা খরচ করার প্রয়োজন নাই। কারণ বর্ষার জল যখন বাড়বে, এই মামাদের বাড়িতে যাওয়ার আগ দিয়ে আমি দেখে গেছিলাম, এটা জলের কালার ছিল লাল। 2 দিন বৃষ্টি হয়েছে, জলের কালার অলমোস্ট সবুজ ভাব হয়ে গেছে। সো বৃষ্টির জল যখন আসবে, এটা অটোমেটিক্যালি আপনার সবুজ হয়ে যাবে বা ক্লিন হয়ে যাবে। আর যখন আমি শীতকালের আগে মাছ ছাড়বো, তার আগে আমি চুনমুন মারিয়ে যা করার আমি করে নেব। এর মধ্যে খাবারও দেওয়ার দরকার নেই, কোনো কিছুই আপাতত দেওয়ার দরকার নেই। যেটা করার সেটা আমি করব। সো এখানে এক্সট্রা খরচ করার দরকার নেই। আপনি খরচ না করে যদি 1.5 মণ মাছ পান, আপনার সমস্যা কোথায়? আমি তো বললাম আপনি 1.5 মণ মাছ পাবেন। আপনি খরচ না করে 1.5 মণ 2 মণ মাছ পাইলে আপনার সমস্যা কোথায়? ঠিক আছে, সো ডাজন্ট নিড দ্যাট। হ্যাঁ, এই যে নেটের যে মেনটেন্যান্সটা, সেটা আমি করে দিয়ে যাব। অলরেডি আমি টাকাও রাখছি এক জায়গায়, বলে গেছিও তারে। বাঁশের কথাও আমি অলরেডি বাঁশের অ্যাডভান্স টাকাও দিয়ে গেছি। শুধু যে সময় দরকার আমি এসে বলে দিলে তারা এখান থেকে সুন্দর মতন গোজা পুইতা বাঁশ টাস যা করার এই নেট ঠিক করে দিবে। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। আর এই জায়গাতে মাটি ফাটি এখন ফেলার দরকার নাই, কারণ হচ্ছে মাটির দাম গত বছরও 600 টাকা ছিল, এবছরও 600 টাকা হয়েছিল। 600 টাকায় অলরেডি একজনে 18 গাড়ি মাটি নিছে। আমি বদ্যেরে বলে রাখছিলাম যে তুমি 600 টাকায় মাটি যখন হবে, তখন তুমি খোঁজ নিও। যে টাইমটাতে আমি সাতক্ষীরাতে ছিলাম 15 দিন, সেই টাইমটাতে 600 টাকায় মাটি বেচছে। বদ্যে খোঁজ খবর নেয় নাই। বদ্যে 1000 টাকায় এখন মাটি কেনার জন্য লাফালাফি করতেছে শেষের দিকে। দরকার নাই, আমি 600 টাকায় যেটা পাই, 500 টাকায় যেটা পাই, সেটা আমি 1000 টাকায় কেন কিনবো? আর এখানে এমন কোনো শাকসবজি সে লাগাবে না যে আমি 10,000 টাকার মাটি ফেলে 10,000 টাকার শাকসবজিও এবছরে উঠবে না। সো এখান থেকে আপনার প্রফিট জেনারেট হোক, সেটা এখানে আপনি ডিস্ট্রিবিউট করেন। আপাতত এখানে মাটি ফেলারও দরকার নাই। আর মাটির ব্যবস্থা আছে, মাটির ব্যবস্থা নেক্সট ইয়ারে যদি জল টল কমে, নেক্সট ইয়ারে মাটির দাম আরও কমবে। এটা হচ্ছে আপাতত ঘেরের ইনস্ট্রাকশন। আচ্ছা, এই ভিটেটাতে এই জায়গাটার থেকে যে এই যে বাঁশ খুঁটিগুলো লাগাইছে, এগুলো প্রতি বছরই জলে ডুবে এগুলো নষ্ট হয়। আমি তাকে অলরেডি বলছি এর আগে একদিন, আবার এবার তার মনে থাকে না, তারে এবার গালি দিয়ে বলতে হবে আর কি। এই জায়গাতে ওই পাশে একটা আমাদের কচা গাছ আছে, বেশ বড় একটা কচা গাছ আছে। আমি বলছি ওই কচা গাছের ডাল এই জায়গা থেকে মাঝখান দিয়ে পুঁতে দিতে, 2 হাত বরাবর। মাঝখান দিয়ে পুঁতে দিলে ডালও বড় হবে, কচা গাছও বড় হবে। আমার আর এই প্রতি 2 দিন পর পর খরচ কইরা, প্রতি বছর জল হওয়ার পরে খরচ করে আমার বাঁশকুড়ি পোতার দরকার নাই।
এই এই লোক সব জানে বুঝে তারপরে হচ্ছে ফাতরামি করে, এই ফেলা রাখছে এই অবস্থায় এই জায়গা থেকে। এবং এর এই সাইড দিয়ে আমাদের যে এজের যে প্রাচীরটা দিছে, এইখান দিয়ে যদি কচা গাছ পুঁতে দেয় তাহলে কচা গাছ অ্যাটলিস্ট এই জায়গার কচা গাছগুলো আপনার থাকে, এই জায়গার কচা গাছগুলো বেঁচে যাবে। এই জায়গাগুলো হয়তো জলে, এই জায়গাগুলো হয়তো জলে মরে যাবে, বাট এই জায়গার কচা গাছগুলো থেকে যাবে। সে শোনে না, মানে শুনছে, হু হু করছে, তারপরে করে নাই। যাই হোক, এইটা সেকেন্ড ইনস্ট্রাকশন। এখানে কচার ডাল যদি 2 হাত পর পুঁতে দেয়, 2 হাত বরাবর পুঁতে দেয়, তাহলে কিন্তু সুন্দর মতন হয়ে যায়। আদারওয়াইজ যদি কচা না পুঁততে পারে, সজনে পুঁততে পারে, সজনের ডাল, সজনের ডাল যদি এখানে পুঁতে দেয় তাহলে গাছও হইলো, আর এই জিনিসটা হচ্ছে আপনার এজিং হিসেবে থাকলো, মানে প্রাচীরের জায়গা হিসাবে থাকলো। তাহলে আর প্রতি বছর আমাদের খরচ করা লাগে না, কোনোই নাই। দেখতে হবে এই কলটা, কারণ এই চোরের নজর আছে এই কলে। এই আগেরটা যেমন চুরি হয়েছে, এই কলটা ঠিক করে দিতে হবে। আমি সেদিন নিষেধ করছিলাম ওরে, কারণ ও যে সমস্ত লোকজন ডাকে তারা আবার প্রিমিয়াম কোয়ালিটির লোক। যেমন পরশুদিন আমি এক ইলেকট্রিশিয়ানরে বলছিলাম 24টা ফুটা করার জন্য, আমার কাছে 1200 টাকা চাইছে। মানে বদ্রীনাথদার আমাদের যে ইলেকট্রিশিয়ান, প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিশিয়ান, ওই 24টা ড্রিল করার জন্য সে আমার কাছে 1200 টাকা চাইছে। পরে মশিয়াটি গেছি, এক ছেলে এসে 300 টাকায় করে দিয়ে গেছে, ঠিক আছে। সো ওনাদের তো মানে টাকা তো ওনাদের কামাইতে হয় না, ওনারা তো আল্লাহকে মাল দরিয়া মেডাল, এই অবস্থা। বদ্রীনাথদা যে সমস্ত কন্ট্রাক্টগুলো আমাকে দিয়েছে, যারা আমাদের বাড়িতে কাজ করে টুকটাক, সব প্রিমিয়াম কোয়ালিটির লোকজন, তাদের ওই হুদাই তাদের হচ্ছে দাম বেশি। মানে আমাদের বাড়ির নাম শুনলে আর বদ্রীনাথের ফোন দেখলেই তাদের হচ্ছে দাম বেড়ে যায়, দাম এত বাড়ে। যাই হোক, এগুলো হচ্ছে মনোপলি বিজনেস, এগুলো তো কোথায় কী হয় সারা জীবন দেখে আসছি, কমিশন কেমনে খায় সেটাও বুঝি। যাই হোক, সো এটা আমি এসে এটারে ঠিক করে দিয়ে যাবো। ততদিন পর্যন্ত এটা পাহারা দিয়েও রাখবে। আর ওর তো সারাদিন আর কোনো কাজ নাই, এগুলো যদি পাহারা দিয়েও না রাখতে পারে তাহলে আর সে বেতন নেয় কোন কোন হিসাবে? শুধু এক ঘেরের হাড়ি তোলার জন্য তো তার বেতন দেওয়ার দরকার নাই। এই হচ্ছে মেটার, এটা এই অবস্থায় থাক। আর এই যে ভেতরের যে পাতাপুতি পড়ে, এবছরও পাতাপুতি পড়বে, সেই পাতাপুতি ও এইখানে আমি অলরেডি যে পাতা ছিল, এখান থেকে পুরোটা এরিয়া পাতা ছিল, আমি জোন নিয়ে খরচ করে এই পাতা আমি এখান থেকে পরিষ্কার করে ক্লিন করে ওই জায়গাতে দেখেন, ওই জায়গাতে আমি পাতা রেখে গেছি। আমি পরে বলছি যে পাতা শুকায় গেলে পুড়াই দেবো, ছেড়ে দেওয়ার দরকার নাই, পুড়াই দেবো। এখানে অলরেডি আমি রেখেও গেছি, এবং এই পাতা থেকে কিছু পাতা এবার জ্বালানি হিসেবে, এই ধান সিদ্ধ করার জ্বালানি হিসেবে ইউজ হয়েছে। সো পাতা একটা কাজ করা যেতে পারে, হয় পুড়াই দেবো, নাহলে এই পাতা হচ্ছে এই জায়গাতে এই ডাম্প করে, এই যে জায়গাটা এখানে গর্ত আছে, গোবর রাখছিল, এখানে ডাম্প করে পুড়াই দেওয়া যায়। সেটা যা করার এটা করা যাবে, নাহলে ওখানে থাকলেও এখানে জল পড়ে ওটা পচে ওটা সার হবে। এখানে নারিকেল গাছগুলোতে আমি সব ঝুড়াইছি, এই জায়গায় যে নারিকেল গাছগুলো আছে আমি সবগুলোতে ঝুড়াইছি, যেগুলোতে নারিকেল ছিল। এখানে মাঝালির কারণে নারিকেলের উঠতে বলে পারে না, আমি সেই মনিরামপুর থেকে নারিকেল পাড়ার লোক আইনে এদেরকে ঝুড়ায় ছেড়ে দিছি। সো এখানে অল্প কিছু নারিকেল আছে যেগুলো ডাব আর মুচি, ছোট ছোট মুচি, সেগুলা হচ্ছে শীতকালের আগে, আপনারা যেহেতু গুড় খান, শীতকালের আগে যে টাইমে আপনাদের শীতকাল, সেই টাইমে আপনারা 1-150 নারিকেল পেয়ে যাবেন, সেইভাবেই আমি রেখে দিছি। আর এখন পর্যন্ত যেগুলো ছিল, মানে এই জুন টু শীতকাল, শীতকাল বলতে ডিসেম্বর, এই জুন টু ডিসেম্বরে হচ্ছে যে নারিকেল ওরা পড়তো, যে নারিকেল ওরা পাইতো, চুরি করতো, সেগুলো সব আমি পেড়ে রাখছি। ওইগুলো আমি নিয়ে যাই তেল বানাবো। আগের 2 লিটার 2 কেজি 400 তেল আছে, আর এইবার এইগুলা নিয়ে যায়, আর যতটুকু হয় একসাথে কইরা পরে ঢাকায় পাঠাই দিব না, অর্ধেক আর অর্ধেক ওখানে রাখবো না। এই হচ্ছে নারিকেল গাছের আর নারিকেল বাগানের অবস্থা। আচ্ছা, বিচেলি ঘর রিলেটেড ইনস্ট্রাকশন। এই জায়গাতে টোটাল দেখেন, এই জায়গাতে টোটাল হচ্ছে বিচেলি আছে 2.5 থেকে 3 কাউন্ট। পুরা বিচেলি ঘর, এটা আমি নিজে হাতে সাজায় রেখে গেছি লোক 2 পর্যন্ত। এখানে কিছু গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আজকে এইগুলা ঢুকে যাবে। উপরে পলিথিন দেওয়া আছে, এই যে উপরে আমি নিজে পলিথিন কিনা পুরাটা আমি পলিথিন দিয়ে চলে গেছি। এই যে দিস ইজ দ্য পলিথিন, টিনের উপরে যেটুকু গ্যাপ আছে সেটুকু ওই পর্যন্ত, এই মানে এই পুরা পোর্শনটা, এটা তো 2 পার্ট, এই পুরা পোর্শনটা পলিথিন দেওয়া আছে। সো ভেতরে জল ঢোকার সম্ভাবনা নাই আনটিল আনলেস দিস পলিথিন
হ্যাজ বিন রুইন্ড। সো এইখানকার ইনস্ট্রাকশন হচ্ছে এই 2.5 থেকে 3 কাউন বিচেলি এমনি জল যখন বৃষ্টির সিজন আসবে 7,500 টাকা 7,500 টাকার রেট চলে আসে। সো এইখানে নিচে এতটুকু ফাঁকা আছে, নিচে 2 হাতের মতন গ্যাপ আছে, এই যে 2 হাতের মতন গ্যাপ আছে। সো জল আসার যখন 7,000 7,500 টাকার মধ্যে প্রাইস চলে আসে বা 6,000 টাকার উপরে চলে আসে, তখন এটা সেল করতে হবে। এখন এখানে কথা হচ্ছে ততদিন পর্যন্ত এখানে ইঁদুর লাগবে কি না। এখানে একটাই ভয় হচ্ছে ইঁদুর ঢোকা। অলরেডি এখানে যারা গবেষণা বা গবেষক আছেন তারা যেটা করে, ইঁদুরের হাত থেকে বিচেলি বাঁচানোর জন্য এখানে হচ্ছে ন্যাপথল দিয়ে রাখে, মানে এই আস্তে পাশতে বিচেলির গায়ে দিয়ে। সো অলরেডি এখানে ন্যাপথল দেওয়া হয়েছে, এই যে ন্যাপথলের পুটলা বান্ধা এরকম ওই কোনায়, এই কোনায়, এই কোনায়, ইভেন এইখানেও, এই যে এইখানে, এই সমস্ত জায়গাতে ন্যাপথল অলরেডি বাঁধা আছে, ভেতরেও ন্যাপথল গুজা দেওয়া আছে। সো যেটা হয় যে যদি ন্যাপথলের গন্ধ ছড়ায় তাইলে হচ্ছে আপনার আসে না, ইঁদুর আসে না। ওই যে ওইখানেও ন্যাপথল দেওয়া আছে, সো ইঁদুর আসে না। সো সেটা করা আছে। তো আমি ওনারা টাকা দিয়ে যাবো বদ্রীনাথ দাদারে, সে শুধু খেয়াল করে দেখবে এখানে ইঁদুর যাতে না লাগে। এখন এরপরেও যদি লেগে যায় তাহলে তো কিছু করার নাই, হ্যাঁ। সো ইঁদুর যাতে না লাগে। এখন এই বিচেলির কাহিনী কি? বিচেলির কাহিনী হচ্ছে আপনি আমার কাছে 18,000 টাকা পান ওই কিসের, পুবের বিলের 1.5 বিঘার। সেখানে অলরেডি 3,000 3,500 খরচ হয়েছে আপনার এই বাড়ির মেইনটেন্যান্সে, সেটা নয় বাদই দিলাম। সো আপনার এই বিচেলিতে 7,000 টাকা করে কাউন্ট হলে 2.5 কাউন্ট যদি বিচেলি হয়, এখানে 18,000 টাকার কাছাকাছি পাওয়ার কথা। সো আপনার যে পুবের বিলের হাড়ি, সেই হাড়ির টাকার ইকুইভ্যালেন্ট মাল আমি এখানে রেখে যাচ্ছি এই জায়গাতে। সো আপনার এটা নিয়ে ওয়ারিড নাই যে আপনার পুবের বিলের হাড়ি আমি দেই নাই। এখন কথা হচ্ছে যে যদি এইটাতে বিক্রি করে আপনি 18,000 উসুল হয় তাহলে তো হয়েই গেল, যখন আমরা সেল করব বৃষ্টির এই 2 থেকে 2.5 মাস পরে। আর যদি কম পড়ে, 18,000-এর কম পড়ে, কমের টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন, আপনার ম্যানেজার আমার কাছ থেকে নিয়ে নেবে। তাইলে আপনার সাথে আমার যে আর্থিক লেনদেন ক্লিয়ার। যেহেতু এই জায়গায় হচ্ছে 18,000 টাকার, প্রবাবেল 18,000 টাকার বিচেলি আছে, এখন যদি বিক্রি করতে যায় এটার দাম হবে 4 দোকানি 8 আর 12,000। সো এখন বিক্রি করার দরকার নাই, যতদিন পর্যন্ত এটা রাখা যায় ততদিন পর্যন্ত এটা রাখা হবে। শুধু বদ্রীনাথদার কাজ হবে এই জিনিসটার যাতে ইঁদুর বাদুর না লাগে আর ইটি যাতে না লাগে সেটা দেখায়। এই নিচে কিছু হালকা ছোট বিচেলি আছে, এগুলা উপরে উঠাইতে পারি নাই, ওই দিন আমি একা ছিলাম। সো এটা আজকে এবং কালকে আমি এটারে ধরে এর ভিতরে ঢুকাই দিয়ে যাব। সো তাইলে বিচেলির সেকশন আপনার ক্লিয়ার এবং আপনার পুবের বিলের 18,000 টাকার ডিউজ আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এটার বেশি থাকে তাহলে আমারে দিবে বেচার পরে, আর যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে আপনার 18,000 টাকার বিলিং যে ইস্যু ওইটা ক্লিয়ার করা হবে। দিস ইজ ফ্যাক্টর অফ বিচেলি। আর এইখানে যে কিছু ঘূর্ণি ছিল, ঘূর্ণিচারও ছিল, এগুলা কার আমি জানি না। এখানে প্রচুর পরিমাণ ঘূর্ণিচারও আমি পাইছি ওই রুমের মধ্যে লক করা, সেগুলো এই জায়গাতে আছে। আর একটা এক্সেসিভ মাল হচ্ছে এইটা, এই মইটা, সেটা এখানে রাখা হয়েছে কারণ এটা এখানে রাখার জায়গা নাই। এখন এটা কোথায় রাখতে হবে সেটা তার বিষয়। এটা হচ্ছে বিচেলির ইস্যু। আর উপরের পলিথিন, হ্যাঁ খেয়ে আসো, উপরের পলিথিন, এই পলিথিন যদি নাটা ফাটে তাহলে সব ঠিকঠাক থাকবে, ভিতরে জল পড়ার কোনো অপশান নাই। আর যদি পলিথিন ফেটে যায় তাহলে 200 টাকা লাগে এই পলিথিন কিনতে, 10 হাতের, এ একটা কিনে এনে লাগাই দেওয়া যাবে। আচ্ছা, এইখানে এই যে শিশু গাছটা, এই শিশু গাছটাতে ভাইরাস হয়েছিল গত বছর। ওরা ভাইরাস বেচছে, গত বছর না তার আগের বছর বেচছে মনে হয় 3,000 টাকা। এই বছর 1800 টাকার উপরে কেউ আমাকে দাম বলে নাই। 1800 টাকা নিয়ে হাত গন্ধ করার দরকার নাই। দ্যাটস ওয়াই এই গাছের ভাইরাস আমি 5,000 4,800 টাকায় অলরেডি বিক্রি করে দিছি। কেমনে বিক্রি করছি? 1800 টাকার মাল, সেটা হচ্ছে অলরেডি সে 4,800 টাকা আমারে দিয়ে গেছে, সেটা আমার কাছে আছে। আর
রেস্ট অফ দ্য, আর ওই দিন যে ভাইরাসগুলো এখানে ছিল, অল্প কিছু ভাইরাস ছিল, সেগুলো তারা নিয়ে গেছে। আর আগামী বছরের এই দিন পর্যন্ত, বলতে হচ্ছে আগামী বছরের জুন মাস পর্যন্ত তারা ভাইরাস এই গাছ থেকে কাটবে, এই গাছটা থেকে। সো পুরো 1 বছরের কন্ট্যাক্ট করে দিছি, যতটুকু ভাইরাস হয় ততটুকু সে কাটবে। হ্যাঁ, সো এর মধ্যে অন্য কাউরে, ওই ছেলের কন্ট্যাক্ট আমার কাছে আছে, ও এর মধ্যে 2-3 মাস পরে এসে আবার দেখে যাবে, বৃষ্টির সিজনের পরে নাকি কিছু ভাইরাস হয়, এসে দেখে যাবে। এখন ভাইরাস কাটলে গাছ মরে যায়, এটা ভুল কথা। ভাইরাস যদি কেটে ফেলা হয় তাহলে গাছ বেঁচে থাকে, মানে ভাইরাস যদি ছোট ছোট অবস্থায় কেটে ফেলা হয় তাইলে গাছ বেঁচে থাকে, আর ভাইরাস যদি বেশি বড় হয় তাহলে গাছের 12টা বাজে। এটাই হচ্ছে সায়েন্স। কিন্তু এরা বলে যে ভাইরাস কাটলে গাছ মরে যায়। ভাইরাস কাটলে গাছ মরে যায় না। ভাইরাস যদি ছোট ছোট অবস্থায় থাকে তাহলে আপনি গাছ কেটে ফেলবেন, ওখান থেকে আবার নতুন করে গাছের কুশি গজাবে। দ্যাট ইজ দ্য থিং। সো সেই কাজটাই করা হয়েছে। ও যতটুকু ছোট ছোট ভাইরাস হবে ও এসে কেটে নিয়ে যাবে এই বছর। সো এর মধ্যে অন্য কাউরে, ওই ছেলে ছাড়া, ওই ছেলের নাম ইমন, ওর কন্ট্যাক্ট আমার কাছে আছে, অন্য কাউরে এই ভাইরাস এর এই গাছে, এই যে গাছটা, এই গাছটাতে অন্য কাউরে দেওয়ার দরকার নাই, যেহেতু তার কাছ থেকে আমি টাকা নিয়ে তাকে আমি দিয়েছি। ও আগামী বছরের জুন পর্যন্ত, জুন পর্যন্ত, জুন মাস পর্যন্ত এইটাতে যতটুকু ভাইরাস হয় ও এসে এসে কেটে নিয়ে যাবে। এটা হচ্ছে ভাইরাস গাছের কাহিনী। আর এই পুকুরে এই তাল গাছটা পড়ে গেছে, ছোট একটা তাল গাছ ছিল, এই তাল গাছটা পড়ে গেছে। সো আমি সেদিন জিজ্ঞাসা করলাম বদ্রীনাথ এটার কী করণীয়, সে বলতেছে যে এখানে হচ্ছে ওই এটার কোনো কিছু কাজ করার নাই, এটা সে পরে করবে। তাহলে পরে কিভাবে কি করবে এটা ডিসিশন আপনারা দিয়েন। এখানে ছোট এই তাল গাছটা পড়ে গেছে, আর এই যে তাল গাছটা, বড় যে তাল গাছটা, এই তাল গাছটার অল্প কিছু তাল বিক্রি করা হয়েছে ওই ছোট চোখ অবস্থায়, 2 টাকা করে, 2 টাকা করে। আর অল্প কয়টা এখানে, এইটা আর ওই গাছের কিছু মিলে মনে হয় অল্প কিছু তাল বিক্রি করা হয়েছে 100 টাকার মতো, মনে হয় 50-60টা তাল বিক্রি করা হয়েছে, যেগুলো ওই সময় চোখ খাওয়া যায়, আর কিছু বাসায় রাখা হয়েছিল। আর রেস্ট অফ দ্য তাল এখানে রয়ে গেছে। এখানে প্রায় 250-300-র মতন তাল এখানে আছে। এই একটা গাছেই 300-র মতন তাল আছে। সো এই তাল পড়বে, এই তালের অর্ধেক, 300-র মতন এখানে তাল আছে, 150 মতন তাল কিন্তু আমার চাই। এখন এই বদ্রীনাথ কেমনে এই 150 তাল ম্যানেজ করবে সেটা ওর বিষয়, আমার বিষয় না। সে এই জায়গায় সারাদিন থাকে, পাহারা দেয়, 150 তাল এখান থেকে কেমনে সে পাবে এটা তার বিষয়, আমার না। কারণ তারে এই জায়গায় পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে। ওই তার লোকে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, এই সমস্ত মাম্বো জাম্বো কথা যদি সে বলে তাইলে এবছরই আমি ছোট ছোট তাল আমি বেচে দিতাম। ঠিক আছে, যদি জিনিস রেখে পাওয়া না যায় তাহলে ছোট অবস্থায় বেচে দেবো। দিস ইজ দ্য মানে সিম্পল লজিক। আর আরেকটা ম্যাটার হচ্ছে রিগার্ডিং দ্য কল। এই জায়গাতে এই যে কলটা আছে, এই কলটা নতুন আমি দেখতেছি, কিন্তু এই কলটার কোনো ভ্যালিডিটি নাই, বা এই কলটার কোনো ইউজ নাই, কেউ এটা ইউজ করে না। সো আমার সাজেশন হচ্ছে এই এই যে নিচের এই যে চারটার এই জায়গার প্লেট কিনতে পাওয়া যায়, মানে এটা মানে ঢাকার এই গোড়ার থেকে এই কলটা খুইলা এই জায়গাতে 3টা স্ক্রু দিয়ে এই প্লেটটা এখানে লাগাই দিলে এটা, এই জিনিসটা, এই যে এই জিনিসটা এটা ঠিক থাকবে, কলটা আমার বেঁচে যাবে। এখানে রাস্ট বা এই যে বাইরে পড়ে পড়ে ইউজ না করলে বাইরে পড়ে পড়ে যে জং ধরতেছে, জংটা ধরবে না। আর এই কলটার পার্টস লাইক এই অংশটা ভেতরেরই, এইগুলা আমার সার্ভিস রিলেটেড যে কল, ওই কল তারপরে হচ্ছে আমার ইসের যে, হ্যাঁ, ভিটের যে কলটা ইউজ হচ্ছে ওই কলে ইউজ করা যায়। সো খামোখা এটা এখানে ফালায় রেখা এই জং ধরানোর কোনো মানে হয় না। এই কলটা সে খুলে এই জায়গাতে মাথায় একটা ঢাকনা পাওয়া যায়, যে ঢাকনা দিয়ে এটা সে বন্ধ করে দিবে। লাইক এই যে কলটা এখানে ইউজ করতে করতে এই কলটার হচ্ছে এই জায়গাটা ক্ষয়ে গেছে, এই যে এটা ক্ষয়ে গেছে, তাহলে ওই কলের ওই জিনিসগুলো এখানে এনে লাগানো যাচ্ছে। আর ওই কলটা যদি ওই অবস্থায় পড়েই থাকে, নষ্টই হয়ে যায়, তাহলে আমার ওটাও নষ্ট, আমার এটাও নষ্ট।
তাই না? যে জিনিসগুলো আনইউটিলাইজ অবস্থায় পড়ে রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে মানে যাতে নষ্ট না হয় খুলে ভেতরে রেখে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দুইটা বাথরুম আছে। একটা বাথরুম ওরা যেটা করছে বিচেলি ঘরের মধ্যে সব কিছু একসাথে জড়ো করে, খড়ি পাওয়া যায় না। সো এই জায়গাতে আমি যেগুলা হচ্ছে আগুন ধরানোর খড়ি বলতে যেগুলাতে হচ্ছে আগুন ধরানো যায় মানে কাঠ কাঠ এখানে আমি রেখে দিছি। যখন যখন আসবো এই কাঠ পাওয়া যায় না, কাঠ খোঁজার জন্য আমার জঙ্গলে যাইতে হয়, আর নাইলে ভেজা থাকে, নাইলে ওই ওই ঘরের মধ্যে আমি কোনো কাঠ পাই নাই, শুধু পাতা ছাড়া। সো ওই ঘরে পাতা জমবে, এই ঘরে কাঠ জমবে। এটা বুক ফুল হওয়ার পরে যদি কোনো কাঠ থাকে সেটা সে বিক্রি করবে। এবং এই যে যে কাঠগুলা, এই যে লম্বা লম্বা যে কাঠগুলা, এগুলো হচ্ছে বোর্ডের কাঠি। এই বোর্ডের কাঠি 100 পিস 100 টাকায় বিক্রি হয়। সো বোর্ডের কাঠি 100 পিস 100 টাকায় সে বিক্রি করবে, কিন্তু যখন এটা ফুল হবে, আমার পর্যাপ্ত পরিমাণ থাকবে, তারপরে সে বিক্রি করবে। কারণ এই ঘরটার আমার এই জ্বালানির কাঠ ফিল আপ থাকবে, ঠিক আছে? এই ঘরটার জ্বালানির কাঠ আমার ফিল আপ থাকবে। আর এই বাথরুম তো রয়েছে ওদের ইউজের জন্য, এই বাথরুম তো এই অবস্থায় রাখাই আছে। দুইটা বাথরুম যেহেতু ইউটিলাইজ হচ্ছে না, একটার মধ্যে থাকবে হচ্ছে কাঠ, আর একটার মধ্যে থাকবে, এই জায়গায় থাকবে হচ্ছে আপনার জ্বালানি বলতে পাতাবতী। কারণ ওইটার ওই উপর দিয়ে কিছু টিন ছিদ্র আছে। মজার বিষয় হচ্ছে ওইখানে টিনও রয়েছে ওই জায়গাতে। ওই টিনটা, ওই পাশে যে টিনটা ছিদ্র আছে, ওই টিনটা রিপেয়ার করার জন্য এই যে এই টিনটা উড়ে গেছিলো প্রদীপদার, এটা পুরোপুরি উড়ে গেছিলো ঝড়ে। আমি তাহলে বলছিলাম যে প্রদীপদার এটা যখন ঠিক করতে আসবে, ওই লোকরে দিয়ে একটা টিন তুমি ওখানে খোলায় নিও, খোলায় তোমার যেহেতু টিন আছে স্ক্রুটা মেরে নিও। 3 দিন মিলে প্রদীপদার এখানে কাজ করছে, ঠিক আছে? 3 দিন মিলে এখানে কাজ বাজ কইরা এই উপর দিয়ে টিন লাগাইছে। আর উপরের ওইখানে আমার টিন পড়ে রয়েছে, সে ভুলে গেছে ওই লোকরে দিয়ে কাজ করানোর জন্য। বুঝেন, যে কাজটা আমার ফ্রি বা 100 টাকায় হয়ে যায়, সেই কাজটা সে ভুলে গেছে। এই জায়গাতে ঝড়ের মধ্যে টিনটা উড়ে গেছিলো, মানে টিনের ওই সাইডটা খুলে, এমনি তো এখানে ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে বলতে এখানে হয়ে এখান থেকে ছিঁড়ে উড়ে গেছে। এই জায়গাতে এই টিনটা দেওয়ার কথা, এই যে টিনটা, এই টিনটা, এই পুরা টিনটা চেঞ্জ করে দেওয়ার কথা। আমি তারে বলে গেছি, ওই সময় আমি ছিলাম হচ্ছে সাতক্ষীরাতে, 15 দিনের যে গ্যাপ ছিল, 15 দিনের গ্যাপে আমি তারে বলে গেছি, যেহেতু তোমারও একসাথে উঠছে, প্রদীপদারও একসাথে উঠছে, ওটা যে সময় ঠিক করতে আসবে ওই মিস্ত্রিরে বললে তোমার এই একটা টিন চেঞ্জ করে দিবে। 3 দিন মিলে সেখানে কাজ করছে, উনি বসে বসে ওখানে মাছি মারছেন। ওই সময় উনি ওইটারে দিয়ে ঠিক করানোর উনি সুযোগ বা সময় পান নাই। আবার আমার আলাদা করে জোন নিয়ে 500 টাকা জোন খরচ করে এটা করাইতে হবে। বুঝেন কেন তারা আমি ট্রাস্ট করি না? দিস ইজ দ্য রিজন। তাকে আমি বলেও গেছি, ইনস্ট্রাকশন দিয়েও গেছি যে যখন ওইটা আসবে, কারণ একই দিনে একই টাইমে দুইটাই ঝড়ে ভাঙছে, এটাও ভাঙছে ওইটাও ভাঙছে। তোমার ঘরে টিনও আছে, শুধু তোমার লোকটা দিয়ে কাজ করানোর লোক নাই। তাহলে যখন এই পুরা টিনটা চেঞ্জ করা হইলো, পুরা টিনটা প্রদীপদা চেঞ্জ করছে, এবং এই টিনটা যখন ভাঙছে ওই রাত্রেবেলায়, আমি আর প্রদীপ দ্বারা এই জিনিসটা ঠিক করছি, মানে কোনো মতে বুঝলো টুজলো দিয়ে ঠিক করছি। আমি সেখানে বলেও গেছি যে যখন এই লোকটা আসবে এটা ঠিক করাইতে, তখন ওই লোকটারে বললে, এখানে ওই লোকের ক্ষেত্রে হয়তো 1 ঘন্টার কাজ, সে বলে 3 দিন কাজ করছে, সে ভুলে গেছে ওই 3 দিন সে এখানে ছিল, মাসি মারছে এখানে বসে বসে। দ্যাট ইজ দ্য রিজন আই ডোন্ট ট্রাস্ট হিম। তার সমস্ত কার্যকলাপ হচ্ছে কোথায় টাকা খরচ করে কাজ করানো যাবে, কোথায় টাকা কম খরচ করায় কাজটা ইজিলি করানো যাবে, সেই প্ল্যানিং তার নাই। হোয়াট এভার ইট ইজ, দ্যাটস আপনার বিশ্বস্ত লোক, এটা আপনি বুঝবেন। আমি জাস্ট প্রমাণ দিলাম কেন তার আমি ট্রাস্ট করি না। ইনস্ট্রাকশন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12.5টা, টোটাল 12.5টা ধান এখানে রয়েছে, 12.5 বস্তা। একটা বস্তাতে অ্যাপ্রক্সিমেটলি 37 কেজি করে ধান আছে। এইগুলা কিছু আছে সিদ্ধ, কিছু আছে আলো। এগুলা এখানে রেখে গেছি। নিচে এই জায়গাতে হচ্ছে কাঠ দিয়ে স্ট্যাক করা আছে, ভেতরে ন্যাপথল পোতা আছে, ন্যাপথল ঢুকানো আছে। আর এই যেহেতু বদ্রীনাথের পাশে,
সেহেতু সে এখানে দেখতে পারবে ইঁদুর বাদুর আসে কিনা। যদি বস্তা ফুটোফুটি করে সে সেটাকে প্রোটেক্ট করতে পারবে। এই ধানগুলো যখন আমার ধানের চাউল যখন শর্ট হয়ে যাবে, দেন আমি এগুলাকে ভাঙায়ে নিয়ে যাব। এইখানে হচ্ছে নারিকেল কিছু রেখে যাচ্ছি, আর এইগুলো আমি নিয়ে যাব। এই যে এইখানে যেগুলো আছে এগুলো আমি নিয়ে যাব, আর এখানে নারিকেল আরও কিছু আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে এই জায়গার কাহিনী। পুরা বাসা আমি ক্লিন করাইছি, ইনক্লুডিং উপরের এগুলা সব জোন দিয়ে ক্লিন করানো। এই প্রত্যেকটা জিনিসের মাকড়সার জাল ক্লিন করা হয়েছে, প্লাস এই যে এই চ্যানেলগুলা, এই যে চ্যানেলগুলো, প্রত্যেকটা চ্যানেল আমি জোন দিয়ে পরিষ্কার করাইছি, যেগুলো তার করার কথা, যেগুলো তার দেখার কথা। সো এইগুলা যেন ক্লিন থাকে। আর এই জিনিসটা সে সর্বোচ্চ সতর্কতার সাথে এই জিনিসটা সে লুক আউট করে যে ইঁদুর বাদুর যাতে না লাগে। ভিতরে এখানে চাউল রাখা হয়েছে, যেগুলো ভাঙায় চাউল নিয়ে আসা হয়েছে। যেহেতু আমার সাতক্ষীরার বাসার সামনে ড্রেন খুঁড়তেছে, ওই জায়গাতে আপাতত ভ্যান নিয়ে যাওয়া যাবে না, দ্যাটস ওয়াই এইখানের একটা বস্তা আমি এখান থেকে নিয়ে যাব, আর বাকিগুলো যখন ড্রেন ঠিক হবে আমি এগুলা নিয়ে চলে যাব। সো এগুলো আপাতত ফর এ টাইমিং এখানে সিকিউর করে রাখা হয়েছে। এখানে কি করা হয়েছে, প্রত্যেকটা ভেন্টিলেটরের উপরে এই জায়গাগুলোতে আমি কাঠ মারছি। কাঠ বলতে কাঠ কেটে প্রত্যেকটা 6টা ভেন্টিলেটরের উপরে কাঠ মারা হয়েছে, যাতে ইঁদুর না ঢুকে। এখানে ড্রিল দিয়ে ফুটো করা হয়েছে, তারপরে ওর পাশে, এই ফুটোর পাশে, ফুটোর মধ্যে আপনার লাগানো হয়েছে, রয়্যাল প্লাগ লাগানো হয়েছে, তার উপর স্ক্রু লাগানো হয়েছে। এই স্ক্রু 4টা কোনায় 4টা স্ক্রু লাগানো হয়েছে। স্ক্রুগুলোকে খুলে দিলেই সুন্দরভাবে এটা বের হয়ে আসবে, আবার পরে যখন দরকার হবে সেটা লাগানো যাবে ঘরের মধ্যে আলো বাতাস ঢোকার জন্য। যেহেতু তারা ইঁদুর ইঁদুর বলে অজুহাত সৃষ্টি করে, সেহেতু এই কাঠগুলো এখানে মারা হয়েছে। আর এই যে দরজার পাশে এখানে এই যে ডাবল লেয়ার করে আমি কাঠ এনে রেখে গেছি, এগুলারে আর কিছু করা হয় নাই। এগুলা এখান থেকে পা দিলে এগুলো এমনি সরে যাচ্ছে, বাট এগুলোকে যদি এইভাবে রাখা হয়, এখানে ডিস্টার্ব না করা হয়, এখান থেকে এই ফুটো দিয়ে ভিতরে কিছু ঢুকতে পারবে না। আর অন্য জায়গার থেকে এখানে ইঁদুর ঢোকার কোনো প্রশ্ন নাই। আমি এই রুমটা লক করে দিয়ে যাব, যেহেতু এর মধ্যে চাউল আছে, রুমটা আমি লক করে দিয়ে যাব। যাওয়ার আগ দিয়ে ফুল ক্লিন আমি করে দিয়ে যাব, আর এটাতেও আমি ফুল ক্লিন করে দিয়ে যাব। রাউটারটা এখানে টাঙানো হয়েছে, রাউটার যেটা আছে ইন্টারনেটে সেটা এখানে টাঙানো হয়েছে। এই যে এখান থেকে এনে এখানে টাঙানো হয়েছে। এই ছাড়া আপনার বিল্ডিংয়ের কোনো ক্ষতি টতি করা হয় নাই। সো কারণ চলে গেলে তো অনেকে অনেক কথা বলবে। সো যাওয়ার আগ থেকে আমি ভিডিও করে এখানে ডকুমেন্টস প্লাস এভিডেন্স এখানে রেখে যাচ্ছি। যতগুলা কুড়ো আছে, ধানের যে কুড়ো মাছের খাবার হিসেবে, সেগুলো সব এখানে এখানে কুড়ো আছে। আর এই জায়গাতে টুলসগুলো রাখা হয়েছে, যত টুলস আছে, কোদাল, শাবল মাবল সব এখানে রাখা হয়েছে গোছায়া। সো এটাও এখানে রেখে দিয়ে গেলাম।